হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা যেই অ্যাডভান্স 2020 কোশ্চেনের সেকশন 2 নিয়ে হাজির হয়েছি। এই ক্লাসে আমরা সেকশন 2 এর যে 6টা মাল্টি কারেক্ট টাইপ অ্যান্সার কোশ্চেন আছে সেই 6টা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং তোমরা প্রথম দেখে নাও মার্কিং স্কিমটা কি আছে। সেকশন 2 এ ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 24, কোশ্চেন নাম্বার হচ্ছে নাম্বার অফ কোশ্চেন হচ্ছে 6। প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু 4 নাম্বার করে আছে। এখানে মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট হবে, অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে অপশনও কারেক্ট হতে পারে। প্রত্যেকটার জন্য ফুল মার্কস 4 আছে, নেগেটিভ মার্কিং হচ্ছে -2, কিন্তু এখানে পার্সিয়াল মার্কিং আছে। অর্থাৎ তুমি যদি একটা অ্যান্সার, একটা অপশন কারেক্ট করতে পারো তার জন্য কিন্তু 1 পাবে, দুটো অপশন কারেক্ট করতে পারলে তার জন্য 2 পাবে, তিনটে অপশন কারেক্ট করতে পারলে 3 পাবে, এবং যদি সবকটা অ্যান্সার ঠিকঠাক কারেক্ট করো তবে কিন্তু 4 পাবে। কিন্তু এই কারেক্ট অ্যান্সারের সঙ্গে যদি একটা ভুল অ্যান্সার থেকে থাকে তাহলে অবভিয়াসলি তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং চলে আসবে, সেখানে কোনো মার্কস পাবে না, উল্টে নেগেটিভ মার্কিং চলে আসবে। ওকে, তাহলে এই ছিল ফান্ডা সেকশন 2 এর। এবার আমরা সেকশন 2 এর নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 7 চলে যাব। মাল্টি কারেক্ট অ্যান্সার বারবার মাথায় রাখতে হবে যে এখানে একের অধিক আমাদের অপশন কারেক্ট হবে, তাই কোনো ক্ষেত্রে যদি কোনো অপশন, চারটে করে অপশনই আমাদেরকে এখানে কিন্তু চেক করতে হবে যে কোন অপশনটা কখন ঠিক হবে, কোন অপশনটা কখন ভুল হবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 7 এখানে বলছে এটা কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির প্রবলেম আমি দেখতে পাচ্ছি। এটাকে আমি ক্যাটাগরাইজ যদি করি, তিনটে ক্যাটাগরিতে মেনলি ক্যাটাগরাইজ করা হচ্ছে কোশ্চেনগুলোকে। এক হচ্ছে ইজি, এক হচ্ছে মডারেট, এক হচ্ছে টাফ। তো অ্যাডভান্স 2020 কোশ্চেন 2019 এর কোশ্চেন থেকে অনেকেই বলছে ইজি হয়েছে, তার কারণ হচ্ছে এখানে ক্যালকুলেশন 2019 সালে যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে প্রচুর ক্যালকুলেশন করতে হয়েছে, যেটা কিন্তু 2020 সালে নেই। অর্থাৎ 2019 সালে ক্যালকুলেশন বেশি ছিল, কনসেপ্ট কম ছিল। 2020 সালে কনসেপচুয়াল কোশ্চেন কিন্তু বেশি হয়ে গিয়েছে, ক্যালকুলেশন সেক্ষেত্রে কিন্তু অনেক কম। তো সেক্ষেত্রে অনেক স্টুডেন্টের এটা মনে হয়েছে ইজি, আবার অনেকের মনে হয়েছে হার্ড। তো যাই হোক, সব মিলিয়ে আমরা এখানে একটা মোটামুটি রেটিং করব, কোনটা মডারেট হবে, কোনটা ইজি হবে, কোনটা টাফ হবে, সেখানে সেই অনুযায়ী আগের ক্লাসেও করেছি। তো কোশ্চেন নাম্বার 7 আমার মনে হয় খুব ইজি ক্যাটাগরিতেই পড়বে, কারণ এক্ষেত্রে কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির বেসিক লেভেলগুলো, বেসিক যে ডেফিনেশন গুলো, বেসিক আইডিয়া, বেসিক কনসেপ্ট অ্যাকচুয়ালি যদি কারোর থাকে তাহলে সে কিন্তু এই প্রবলেমটা ইজিলি সলভ করতে পারবে উইদাউট এনি ক্যালকুলেশন। ক্যালকুলেশনটা কিন্তু বিশেষ কিছু প্রয়োজন নেই, আমি বোঝাবার জন্য জাস্ট ক্যালকুলেশন গুলো তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। সবার প্রথম আমি এখানে বলবো অপশন এ, প্রত্যেকটা অপশনই চেক করবো আমরা এখানে। ফার্স্ট অপশন এ চেক করি, যদি অপশন এ আমার কি বলছে, ইফ জি ইজ কন্টিনিউয়াস এট x ইকুয়ালস টু 1, জিটা যদি x ইকুয়ালস টু 1 এ কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে, জি অফ 1 প্লাস ইকুয়ালস টু জি অফ 1 মাইনাস 1 প্লাস মিন্স লেফট হ্যান্ড রাইট হ্যান্ড লিমিট অফ জি at x equals to 1, 1 minus means left hand limit of g at x equals to 1 equals to g of 1, অর্থাৎ অ্যাকচুয়াল ভ্যালু at x equals to 1 হয়। কন্টিনিউটির ক্ষেত্রে আমরা এটা জানি। যদি তাই হয় তাহলে বলছে এফ জি ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু 1। সবার প্রথম আমরা এফ জি মানে এটা হচ্ছে প্রোডাক্ট ফাংশন, এফ জি অফ এক্স ইকুয়ালস টু হচ্ছে এফ এক্স ইন্টু জি এক্স। ওকে, এটাকে আমরা আরেকটা নতুন ফাংশন এইচ এক্স ধরছি। তাহলে এখানে বলছে এফ জিটা যদি ডিফারেন্সিয়েবল হবে তার মানে এইচ এক্সটা ডিফারেন্সিয়েবল হবে এট এক্স ইকুয়ালস টু 1। তাই হবে কি সেটা দেখে নেওয়া যাক। যদি এইচ এক্সটা ডিফারেন্সিয়েবল হয় বা তাহলে এইচ ড্যাশ ওয়ানটা কি হবে, এইচ ড্যাশ ওয়ানটার এইচ ড্যাশ ওয়ান প্লাস রাইট হ্যান্ড লিমিট ডেরিভেটিভের কি হবে, লিমিট h টেন্স টু 0 প্লাস, আচ্ছা এটাকে, আচ্ছা এক মিনিট, এটাকে h অফ x না করে ক্যাপিটাল p করলাম, কারণ এখানে আবার একটা h ইন্ট্রোডিউস করছি, তাহলে h গন্ডগোল হয়ে যেতে পারে। তো ক্যাপিটাল px ধরলাম fx ইন্টু gx কে, তাহলে p ড্যাশ 1 প্লাস, অর্থাৎ px এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করছি, লিমিট h টেন্স টু 0 প্লাস, তাহলে এটা কি হবে, ডেরিভেটিভের ডেফিনেশনের আগের ক্লাসে আমি পড়িয়ে দিয়েছি, p অফ 1 প্লাস h মাইনাস p অফ 1 বাই h। ওকে, এখন p অফ x যেহেতু fx gx, তাহলে এটা হয়ে যাবে লিমিট, সরি h টেন্স টু 0 প্লাস, h টেন্স টু 0 প্লাস p অফ 1 প্লাস h মানে হচ্ছে f অফ 1 প্লাস h ইন্টু g অফ 1 প্লাস h। ওকে, মাইনাস p অফ 1 মানে কি, p অফ 1 মানে f অফ 1 ইন্টু g অফ 1। এবার এখানে একটা জিনিস সবার প্রথম ক্ল্যারিফাই করে দেওয়া দরকার, সেটা হচ্ছে f অফ x টা কি আছে আমাদের, f অফ x টা গিভেন, f অফ x বলা হচ্ছে x কিউব মাইনাস x স্কোয়ার প্লাস x মাইনাস 1 সাইন x। ওকে, তো এই যে ফাংশনটা দেওয়া আছে এই ফাংশনটা কমপ্লিটলি দেখেই বোঝা যাচ্ছে এভরিহোয়ার ডিফারেন্সিয়েবল ফাংশন, অর্থাৎ f(x) টা x এর সমস্ত ভ্যালুজের জন্য ডিফারেন্সিয়েবল হবে, f(x) এর x এর সমস্ত ভ্যালুজের জন্য কন্টিনিউয়াসও হবে। কিন্তু gx ফাংশনটা কি সেটা আমাদের কাছে এখানে দেয়া নেই, gx ফাংশনটা কি আমরা সেটা জানি না। তো fx ফাংশনটা আমরা জানি অলওয়েজ কন্টিনিউয়াস, অলওয়েজ ডিফারেন্সিয়েবল। এবং এখান থেকে আরো একটা প্রপার্টি দেখো, f অফ 1 যদি তুমি ক্যালকুলেট করো এখান থেকে তাহলে পাবে 0, f অফ 1 টা হবে 0। এই দুটো প্রপার্টি কিন্তু fx এর ফাংশনে আছে, fx ফাংশনটা থেকে পাবো। তাহলে এখান থেকে দেখো f of 1 equals to 0 হলে p of 1 টা কি হবে, p of 1 equals to f of 1 into g of 1, that means p of 1 টাও কিন্তু 0 by h।
এখান থেকে দেখো জি অফ ওয়ান প্লাস এইচ মানে কি, জি অফ ওয়ান প্লাস এইচ মানে অ্যাকচুয়ালি জি অফ ওয়ান প্লাস, অর্থাৎ রাইট হ্যান্ড লিমিট অ্যাড অফ জি এক্স অ্যাট এক্স ইকুয়ালস টু ওয়ান। তো এটা কনস্ট্যান্ট টার্ম বেরিয়ে আসবে এবং h টেন্স টু জিরো প্লাস, এটা তাহলে হয়ে যাচ্ছে এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস জিরো মানে আবার হচ্ছে এফ অফ ওয়ান, তো জিরোর জায়গায় এফ অফ ওয়ান বাই এইচ। এই যে টার্মটা এটা হচ্ছে এফ অফ, সরি এটা জি অফ ওয়ান প্লাস, যেহেতু কন্টিনিউয়াস জি অফ ওয়ান প্লাস মানে হচ্ছে জি অফ ওয়ান, তাই এখানে জি অফ ওয়ান প্লাসের জায়গায় জি অফ ওয়ান কিন্তু এটা হয়ে যাচ্ছে এফ ড্যাশ ওয়ান প্লাস। ওকে, এফ ড্যাশ ওয়ান প্লাস মানে কি, এক্স ইকালস টু ওয়ান পয়েন্টে এফ এক্স এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ। যেহেতু এফ এক্সটা আমি একটু আগেই বললাম অলওয়েজ এভরিওয়্যার ডিফারেন্সিয়েবল, তাহলে এফ ড্যাশ ওয়ান ইকুয়ালস টু এফ ড্যাশ ওয়ান প্লাস ইকুয়ালস টু এফ ড্যাশ ওয়ান মাইনাস হবে, অর্থাৎ রাইট হ্যান্ড ডেরিভেটিভ লেফট হ্যান্ড ডেরিভেটিভ সবকটাই এফ ড্যাশ ওয়ানের সঙ্গে ইকুয়াল হবে। তাহলে এখানে এফ ড্যাশ ওয়ান প্লাস মানে অ্যাকচুয়ালি এটা হবে জি অফ ওয়ান ইন্টু এফ ড্যাশ ওয়ান। ওকে, তো জি অফ ওয়ান ইন্টু এফ ড্যাশ ওয়ান, তার মানে জি অফ ওয়ান এফ ড্যাশ ওয়ান দুটোই ফাইনাইট কোয়ান্টিটি, তার মানে আমার রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ পি এক্স ইজ ফাইনাইট এবং জি অফ ওয়ান এফ ড্যাশ ওয়ান এলো। এবার আমি দেখবো পি ড্যাশ ওয়ান মাইনাস কি হবে। যদি পি ড্যাশ ওয়ান মাইনাসটা পি ড্যাশ ওয়ান প্লাসের সঙ্গে ইকুয়াল হয়ে যায় তাহলে আমি বলবো পি এক্স ইজ ডেরিভেবল অর ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু এ অ্যান্ড অপশন এ উইল বি কারেক্ট। তো সবার প্রথম নেক্সট আমাকে যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে পি অফ ওয়ান মাইনাস, পি ড্যাশ অফ ওয়ান মাইনাস অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা কি আসবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস পি অফ ওয়ান মাইনাস এইচ মাইনাস পি অফ ওয়ান বাই এইচ, এটা আমার কি আসবে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস পি অফ ওয়ান মাইনাস এইচ মানে এফ অফ ওয়ান মাইনাস এইচ ইন্টু জি অফ ওয়ান মাইনাস এইচ ইন্টু এটা জিরো বাই এইচ, এগেন এটা চলে আসবে জি অফ ওয়ান মাইনাস লিমিট, ওকে এটা এখানে ধরবে না, এটাকে সাইডে লিখি, এখানে লিখি এটা এগেন জি অফ ওয়ান মাইনাস লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ ওয়ান মাইনাস এইচ মাইনাস জিরো মানে আমি একে এফ অফ ওয়ান ধরতে পারি এইচ। তাহলে এটা আবার দেখো এফ ড্যাশ ওয়ান মাইনাস এর কিন্তু এক্সপ্রেশন, তার মানে এটা হচ্ছে জি অফ ওয়ান মাইনাস ইন্টু এফ ড্যাশ ওয়ান মাইনাস। এখন জি অফ ওয়ান মাইনাস মানে ভ্যালু আছে জি অফ ওয়ান আর এফ ড্যাশ ওয়ান মাইনাস মানে ভ্যালু হচ্ছে এফ ড্যাশ ওয়ান। তাহলে আমি দেখতে পাচ্ছি লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে জি অফ ওয়ান এফ ড্যাশ ওয়ান, আর এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে রাইট হ্যান্ড লিমিট আমার কি ছিল সেটাও জি অফ ওয়ান এফ ড্যাশ ওয়ান এর সঙ্গে ইকুয়াল। ওকে, জি অফ ওয়ান এফ ড্যাশ ওয়ানের সঙ্গে ইকুয়াল, তাহলে লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুটো ডেরিভেটিভ যেহেতু এক্সিস্ট করছে তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, এখান থেকে বলতে পারি পি ড্যাশ ওয়ান এক্সিস্ট। পি ড্যাশ ওয়ান এক্সিস্ট মানে কি, পি ড্যাশ ওয়ান এক্সিস্ট মানেই কিন্তু, ওহো পি ড্যাশ ওয়ান এক্সিস্ট মানেই কিন্তু এখানে দেখো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, জিটা কন্টিনিউয়াস ধরে এফ জিটা ডিফারেন্সিয়েবল হচ্ছে, যে এফ জি ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে পি এক্সটা ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু ওয়ান, পি এক্সটা এক্স ইকুয়ালস টু ওয়ানে ডিফারেন্সিয়েবল মানে হচ্ছে পি ড্যাশ ওয়ান এক্সিস্ট। তাহলে অপশন এ কারেক্ট হলো। এবার অপশন বি আর অপশন ডিটা ছেড়ে দিচ্ছি আমি, অপশন সিটা এগেন কারেক্ট হবে এবং কি করে কারেক্ট হবে সেটা আমি আগে দেখিয়ে দিই, তারপর অপশন বি ডি এর এগেনস্টে আমি কনক্লুশন করবো। অপশন সিটা বলছে ইফ জি ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু ওয়ান, ওকে দেন এফ জি ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে কি হবে, জিটা ডিফারেন্সিয়েবল যদি হয় এক্স ইকুয়ালস টু ওয়ানে তাহলে এফ জি ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু ওয়ান। তাহলে এটাকে আমি কি করবো, এটা হচ্ছে অপশন সি, জি ইজ ডিফারেন্সিয়েবল ও at x equals to 1 implies that g dash 1 exist, বাস এটুকু হলেই হবে, g dash 1 exist। এবার আমাকে তাহলে দেখাতে হবে কি, যে এখান থেকে বলা যাবে কি যে এফ জির মান হচ্ছে পি অফ এক্স, পি অফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে কিনা দেখবো। পি অফ এক্স অ্যাকচুয়ালি আমার দেয়া আছে এফ এক্স ইন্টু জি এক্স। ওকে, তাহলে পি ড্যাশ এক্স এখান থেকে বার করবো, দ্যাট উইল বি এফ ড্যাশ এক্স ইন্টু জি এক্স প্লাস জি ড্যাশ এক্স ইন্টু এফ এক্স। তাহলে পি ড্যাশ ওয়ান কি হবে, এফ ড্যাশ ওয়ান ইন্টু জি অফ ওয়ান প্লাস এটা কি হবে জি ড্যাশ ওয়ান ইন্টু এফ অফ ওয়ান। ওকে, এখন আমরা দেখো জি এক্সটা তো সকল বাস্তব সংখ্যার জন্য ডিফাইন আছে জি এক্সটা, তাহলে জি অফ ওয়ানটা এক্সিস্ট করবে এক্স ইকুয়ালস টু ওয়ানে এবং এফ এক্সটা অলওয়েজ ডিফারেন্সিয়েবল, এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এফ ড্যাশ এক্স এক্সিস্ট করবে, তাহলে এফ ড্যাশ ওয়ানও অবশ্যই এক্সিস্ট করবে। তাহলে এফ ড্যাশ ওয়ান জি ওয়ান এই দুটো নিয়ে কোনো সমস্যা নেই, এরা অলওয়েজ এক্সিস্ট করবে। সমস্যা হচ্ছে এখানে এফ অফ ওয়ানটাও অলওয়েজ এক্সিস্ট করবে
যেহেতু এফ অফ ওয়ানটা এফ আর টু আর ডিফাইন করা আছে, তাহলে এক্স এর সমস্ত ভ্যালুসের জন্য এফ এক্সটা ডিফাইন আছে, তো এফ অফ ওয়ানটাও ডিফাইন করবে এবং এফ অফ ওয়ানের ভ্যালু হচ্ছে 0, আমরা আগেই দেখেছি। কিন্তু জি ড্যাশ ওয়ানটা কি এক্সিস্ট করবে? জি ড্যাশ ওয়ান যদি এক্সিস্ট না করে তাহলে কিন্তু পি ড্যাশ ওয়ান বা পি এক্স এর ডেরিভেটিভ এট এক্স ইকুয়ালস টু ওয়ান কিন্তু এক্সিস্ট করবে না। কিন্তু এখানে দেখো প্রথমেই এটা বলা আছে জি ইজ ডিফারেন্সিয়েবল, তো জি ড্যাশ ওয়ান এক্সিস্ট। তো জি ড্যাশ ওয়ান এক্সিস্ট মানে এর একটা ফাইনাইট ভ্যালু আছে, দ্যাট মিনস এর ফাইনাইট ভ্যালুর সঙ্গে 0 যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে এখানটা চলে আসবে 0, অ্যান্ড আমি পাবো এখানে কি অ্যাট লাস্ট এফ ড্যাশ ওয়ান ইন্টু জি ওয়ান প্লাস 0, বা এটা আর কিছু হবে না, এটুকুই। এবং এটা হচ্ছে এগেন একটা ফাইনাইট কোয়ান্টিটি, তো আমি দেখতে পাচ্ছি পি ড্যাশ ওয়ান ইজ ফাইনাইট, দ্যাট মিনস px is derivable at x equals to 1, তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে আমি দেখতে পাচ্ছি এখান থেকে অপশন এ আর অপশন সি আর কারেক্ট, অপশন বি এন্ড অপশন ডি ইজ নট কারেক্ট। কেন কারেক্ট নয় সেটাই আমরা দেখাবো। দেখো অপশন বি এন্ড ডি দুটোতেই একটা জিনিস কমন, সেটা হচ্ছে এফ জি ইজ ডিফারেন্সিয়েবল, দ্যাট মিনস পি এক্সটা ডিফারেন্সিয়েবল at x equals to a হলে অপশন বি বলছে জিটা কন্টিনিউয়াস at x equals to 1 হবে, অপশন ডি বলছে জিটা ডিফারেন্সিয়েবল at x equals to 1 হবে। তার মানে আমাকে দেখাতে হবে পি এক্সটা যদি x equals to 1 এর ডেরিভেবল হয় তাহলে জিটা কন্টিনিউয়াস হবে না ডেরিভেবল হবে, কি হবে সেটা দেখো। তাহলে চলো বি ডি অপশনের জন্য আমরা একসাথে ক্যালকুলেশন করব। সবার প্রথম দেখো পি এক্সটা বলা হচ্ছে ডেরিভেবল at x equals to 1, বা এফ জিটা ডেরিভেবল মানে পি এক্সটা ডেরিভেবল। পি এক্সটা ডেরিভেবল মানে আমি তার রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করতে পারবো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে পি ড্যাশ ওয়ান প্লাস, তাহলে পি ড্যাশ ওয়ান প্লাস মানে সিমিলারলি লেট এইচ টেন্স টু 0 প্লাস, তোমরা আগেও দেখেছো এফ অফ ওয়ান প্লাস এইচ ইন্টু জি অফ ওয়ান প্লাস এইচ, মানে এখান থেকে হবে জি অফ ওয়ান প্লাস, আর এটা অ্যাকচুয়ালি চলে আসবে এফ ড্যাশ ওয়ান প্লাস। ওকে, এগেন লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে? পি ড্যাশ ওয়ান মাইনাস, এটা হয়ে যাবে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ ওয়ান মাইনাস এইচ ইন্টু জি অফ ওয়ান মাইনাস এইচ মাইনাস 0 বাই এইচ, এবং এটা সমান দেখো জি অফ ওয়ান মাইনাস এইচ মানে জি অফ ওয়ান মাইনাস, আর এটা হবে এফ ড্যাশ ওয়ান মাইনাস। এখন এফ ড্যাশ ওয়ান তো এক্সিস্ট করছে, তাহলে এফ ড্যাশ ওয়ান প্লাস আর এফ ড্যাশ ওয়ান মাইনাস দুটোই ইকুয়াল হবে, অর্থাৎ এক্ষেত্রে দেখো আবার দেখো পি এক্সটা যেহেতু ডেরিভেটিভ তাহলে পি ড্যাশ ওয়ান প্লাস ইকুয়ালস টু পি ড্যাশ ওয়ান মাইনাস হবে। এটা যদি তাই হয় তাহলে এখান থেকে আমি লিখবো জি অফ ওয়ান প্লাস ইন্টু এফ ড্যাশ ওয়ান, এফ ড্যাশ ওয়ান প্লাস মানে এফ ড্যাশ ওয়ান ইকুয়ালস টু এটা হবে জি অফ ওয়ান মাইনাস এফ ড্যাশ ওয়ান মাইনাস মানে এফ ড্যাশ ওয়ান, কারণ এফ ড্যাশ ওয়ানটা এক্সিস্ট করছে তাই তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই কিন্তু এফ ড্যাশ ওয়ানের সঙ্গে ইকুয়াল হয়ে যাচ্ছে। তো এটা যদি তাই হয় তাহলে এখান থেকে আমি পাবো জি অফ ওয়ান প্লাস ইকুয়ালস টু জি অফ ওয়ান মাইনাস, এটা মানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু ওয়ান জি এক্স এক্সিস্ট। ওকে, এটা এক্সিস্ট করছে, কিন্তু তার মানে এটা কখনোই বোঝাচ্ছে না যে জি এক্সটা কন্টিনিউয়াস হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়ান। সেটা হতে গেলে একে জি অফ ওয়ানের সঙ্গে ইকুয়াল হতে হতো, কিন্তু সেই ইকুয়ালিটিটা আমি এখান থেকে কোথাও থেকে পাচ্ছি না। তার মানে অনলি লিমিট এক্সিস্ট করে আমি কখনোই জি এক্স কে কন্টিনিউয়াস বা ডিফারেন্সিয়েবল এট এক্স ইকুয়ালস টু এ বলতে পারি না। তাই বি অ্যান্ড ডি তে আমি লাস্ট কনক্লুশনটায় আসতে পারছি না, যার জন্য অপশন বি অ্যান্ড ডি ইনকারেক্ট। তো এখানে অপশন এ অ্যান্ড সি আর কারেক্ট অপশন, দুটো অপশন কারেক্ট। ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, এটাকে আমি মডারেট ক্যাটাগরাইজ করব, কারণ প্রথম কথা হচ্ছে একই, এর ক্যালকুলেশন কিন্তু খুব একটা বেশি নেই, কিন্তু এখানে যে কনসেপ্টটা কাজে লাগাতে হবে, পরপর কোন কোন ফর্মুলা ফেলে কি করে আমাকে কনসেপ্টটা কাজে লাগাতে হবে, সেই কনসেপ্টটা কাজে লাগানোই হচ্ছে এখানে আসল কাজ। তো ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ইনভার্সের উপর যে সমস্ত ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো তোমরা আশা করছি সবাই জানো, যদি না জানো অবভিয়াসলি আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে তোমরা দেখে নিচ্ছ। এই এর উপর বেস করে এই ফর্মুলাগুলোর মধ্যে থেকে কিন্তু কাজে লাগিয়ে আমাকে এখান থেকে কারেক্ট অপশনগুলোকে খুঁজে বার করতে হবে। দেখো এখানে কি বলতে চাইছে অ্যাকচুয়ালি, লেট এম একটা ম্যাট্রিক্স 3x3 ইনভার্টেবল ম্যাট্রিক্স, অবভিয়াসলি ইনভার্টেবল ম্যাট্রিক্স মানে ডিটারমিনেন্ট অফ এমটা নট ইকুয়ালস টু 0 হবে, বা এম ইনভার্সটা এক্সিস্ট করছে with real entries, and let I be the 3x3 identity matrix if M inverse equals to adjoint M, then which of the following statement are always true? এইটা মাথায় রাখতে হবে, always true কেন বলছি আমি একটু পরেই দেখিয়ে দেবো, কেন always true টা মাথায় রাখতে বলছি দেখবে। সবার প্রথম দেখো এখানে আমাদের কি আছে, M inverse equals to adjoint into adjoint M, আমি পুরোটাই হচ্ছে এটা ফর্মুলার খেল, ফর্মুলা যার মনে আছে সে কিন্তু প্রবলেমটা কিন্তু ইজিলি নামিয়ে দিতে পারবে। যদি ফর্মুলা মনে না থাকে তাহলে কিন্তু প্রবলেমটার একটা স্টেপও তুমি এগোতে পারবে না, কারণ পুরো প্রবলেমটাই ফর্মুলা বেস, ক্যালকুলেশন কিছু নেই, পুরো ফর্মুলা। তো এম ইনভার্স ইকুয়ালস টু হচ্ছে অ্যাডজয়েন্ট এম। ওকে, তো একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যদি বোথ সাইডে ডিটারমিনেট দিই তাহলে এটা কি হবে, ডিটারমিনেট এম ইনভার্স, ও
ডিটারমিনেট এম ইনভার্স ইকুয়ালস টু হবে ডিটারমিনেট অ্যাডজয়েন্ট এম। এখন এই অ্যাডজয়েন্ট এম মানে কি? দেখো দেখো ফর্মুলায় তোমরা দেখতে পাচ্ছ ডিটারমিনেট অফ অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু হয় determinant of a to the power n minus 1 where a is the n cross n square matrix. a টা যদি n cross n অর্ডারের ম্যাট্রিক্স হয় তাহলে determinant of adjoint এটা হয় determinant of a minus n এর সঙ্গে ইকুয়াল। এখানে adjoint m টাকে যদি a ভাবো তাহলে এটা কি হবে determinant of a মানে adjoint of m whole to the power n minus 1 n minus 1 মানে এখানে n কত n হচ্ছে 3 তাহলে এখানে হবে 3 minus 1 ওকে। এগেন determinant adjoint a মানে আবার কি হবে m to the power 3 minus 1 by n minus 1 whole to the power 3 minus 1 এটা হবে 2 এটা হবে 2 তো এটা হয়ে যাবে m to the power 4 determinate m to the power 4 determinate m to the power 4। আচ্ছা এগেন লেফট হ্যান্ড সাইডটা আমার কি আছে লেফট হ্যান্ড সাইডটা দেখো m ইনভার্স ডিটারমিনেট m ইনভার্স মানে 1 বাই ডিটারমিনেট m ইকুয়ালস টু এটা হচ্ছে ডিটারমিনেট m টু দি পাওয়ার 4 দ্যাট মিন্স ডিটারমিনেট m টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু 1 দ্যাট মিন্স ডিটারমিনেট m ইকুয়ালস টু 1 ওকে। একটা অপশন আমি পেয়ে গেছি অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে ডিটারমিনেট m টা 1। আচ্ছা এরপর কি করব এরপর দেখো আবার যে গিভেন এক্সপ্রেশনটা আছে সেটা কি আবার লিখবো অ্যাডজয়েন্ট অফ m। এখন অ্যাডজয়েন্ট অফ m মানে কি হয় দেখো এবার অ্যাডজয়েন্ট m এর ফর্মুলা ফেলবো তোমরা ফর্মুলা নিশ্চয়ই স্ক্রিনের কোনো একটা জায়গায় দেখতে পাচ্ছ অ্যাডজয়েন্ট m এর ফর্মুলা বলছে আমাদের কি হবে না m ইনভার্স ইকুয়ালস টু এটা হয়ে যাবে ডিটারমিনেট m টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু m ওকে। বোথ সাইডে আমি m ইনটু m ইনভার্স করলাম তাহলে আচ্ছা ডিটারমিনেট এখানে n এর ভ্যালু হচ্ছে 3 তাহলে এটা হয়ে যাবে 3 মাইনাস 2 m দ্যাট ইজ m ইনটু m। তো লেফট হ্যান্ড সাইডটা হচ্ছে i ডিটারমিনেট m ভ্যালু হচ্ছে 1 দ্যাট মিন্স 1 ইনটু এটা হবে m স্কয়ার দ্যাট মিন্স এখান থেকে আমি কিন্তু পেয়ে যাচ্ছি m স্কয়ার ইকুয়ালস টু i ওকে m স্কয়ার ইকুয়ালস টু i এন্ড এটা আরেকটা অপশনকে কারেক্ট করবে এবং সেটা হচ্ছে অপশন কোনটা অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এগেন আর অপশন ডি কারেক্ট হচ্ছে কিনা দেখবো। আচ্ছা এখানে m স্কয়ার ইকুয়ালস টু i হয়ে গেছে। আচ্ছা এবার একটা জিনিস বলি m স্কয়ার ইকুয়ালস টু i মানে অনেক স্টুডেন্টসই যেটা ভুল করে m ইকুয়ালস টু i ভেবে নেয়। এখন m স্কয়ার ইকুয়ালস টু i হচ্ছে ডিটারমিনেট m ইকুয়ালস টু 1 হচ্ছে এই দুটোর কম্বিনেশনে অনেক স্টুডেন্টই কিন্তু m ইকুয়ালস টু i করে দেবে কিন্তু একটা জিনিস খেয়াল করবে ডিটারমিনেট ভ্যালু অফ m ইকুয়ালস টু 1 এবং m স্কয়ার ইকুয়ালস টু i হলে m টা i হতে পারে কিন্তু অলওয়েজ নয় m টা i না হয়েও ডিটারমিনেট অফ m ইকুয়ালস টু 1 এন্ড m স্কয়ার ইকুয়ালস টু i কিন্তু হতে পারে। সেই জন্য আমি বলছি অপশন এ কিন্তু কারেক্ট হবে না এক্ষেত্রে অর্থাৎ m এখানে সব সময় দেখো এই যে কথাটা বলেছে অলওয়েজ ট্রু এই কথাটা মাথায় রাখতে হবে। আমি কেন আন্ডারলাইন করতে বলেছিলাম যে অলওয়েজ ট্রু মানে হচ্ছে সর্বদা সত্য তো m ইকুয়ালস টু i সর্বদা সত্য কিন্তু হবে না এক্ষেত্রে ঠিক আছে ওকে। অপশন ডি চেক করবো আমরা অপশন ডি কারেক্ট কিনা চেক করবো। তো অপশন ডি কারেক্ট কিনা চেক করার জন্য দেখো আমার কাছে কি আছে আমি এখান থেকে পেয়েছি m স্কয়ার ইকুয়ালস টু i তো m স্কয়ার ইকুয়ালস টু i কে কাজে লাগাবো m স্কয়ার ইকুয়ালস টু i দ্যাট মিন্স m স্কয়ার মিন্স m ইনটু m ইকুয়ালস টু i আমি বোথ সাইডে অ্যাডজয়েন্ট m নেবো m অ্যাডজয়েন্ট m ইকুয়ালস টু এদিকে তাহলে হয়ে যাবে অ্যাডজয়েন্ট m। এখন m অ্যাডজয়েন্ট m এর ফর্মুলা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ m অ্যাডজয়েন্ট m মানে কি হয় m adjoint n means determinate m okay equals to adjoint m তাহলে determinate m এর ভ্যালু কত আমরা আগেই পেয়েছি 1 that means m equals to adjoint m again আমরা both side এ adjoint m দিয়ে গুণ করব তাহলে এটা হয়ে যাবে কি এটা হয়ে যাবে m adjoint m equals to তাহলে এটা হয়ে যাবে adjoint m এর স্কয়ার m adjoint m again determinate m equals to adjoint m তার স্কয়ার এটার ভ্যালু হচ্ছে 1 তো adjoint m তার স্কয়ার ইকুয়ালস টু 1 আমরা দেখতে পাচ্ছি অপশন ডি ইজ অলসো কারেক্ট। তাহলে এখানে কিন্তু আমাদের তিনটে অপশন কারেক্ট হলো একটা হচ্ছে বি একটা হচ্ছে সি একটা হচ্ছে ডি ওকে ওকে। নেক্সট প্রবলেম কোশ্চেন নাম্বার 9 কি বলছে let s be the set of all complex numbers z satisfying mod z square plus z plus 1 equals to 1 then which of the following statements is a true। সবার প্রথম দেখো এখানে বলছে এস একটা সেট আছে যে সেটটার মধ্যে সেই সমস্ত জেড গুলো আছে যারা কিনা আচ্ছা এক মিনিট এটাকে সেই সমস্ত জেড সাচ দ্যাট মড জেড স্কয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়ালস টু 1 হবে
তাহলে নিচের কোন অপশনটা সঠিক হবে? দেখো এটাকে আমি বলবো ইজি ক্যাটাগরিতেই পড়ছে। স্ট্যান্ডার্ড এখানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ল যদি জানা থাকে কারো তাহলে এক্ষেত্রে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা কিন্তু আমি ইজিতে ক্যাটাগরাইজ করব, ইজি। ওকে ওকে, লেটস গো। এবার অপশনগুলোর দিকে খেয়াল করো। অপশন এ বলছে জেড প্লাস হাফ লেসার ইকুয়ালস জেড প্লাস হাফ লেসার ইকুয়ালস টু হাফ। অপশন সি এতেও জেড প্লাস হাফ লেসার ইকুয়ালস টু গ্রেটার ইকুয়ালস টু হাফ। তো এখানে কোথাও না কোথাও জেড মড জেড প্লাস হাফের একটা কিন্তু ব্যাপার আসছে। তো মড জেড প্লাস হাফ যদি আমি এখানে অপশন দেখে অঙ্কের দিকে এগুই তাহলে মড জেড প্লাস হাফ আমাকে আনার কোনো একটা চেষ্টা করতে হবে। আমার এখানে গিভেন কি আছে? গিভেন আছে মড জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। ওকে, এখান থেকে আমি চেষ্টা করব যে মড জেড প্লাস হাফ নিয়ে আসা। সেটা করতে গেলে আমাকে এটাকে সাজিয়ে নিতে হবে। এটাকে সাজিয়ে নিলে হয়ে যাবে জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার, অ্যান্ড এটা হয়ে যাবে মাইনাস একের চার প্লাস ওয়ান। ওকে, ইকুয়ালস টু ওয়ান। এটাকে যদি আমি আবারও সাজিয়ে নিয়ে লিখি তাহলে এখান থেকে কি হবে? মড জেড প্লাস হাফের স্কোয়ার মাইনাস এটা হয়ে যাবে থ্রি বাই প্লাস থ্রি বাই ফোর। ওকে, মড এটা ইকুয়ালস টু ওয়ান দেওয়া আছে। এবার আমি যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ল লাগাই তাহলে আমার কি হবে? তাহলে আমি জানি এটা কি হয়। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ল কি বলছে সবার প্রথম সেটা আমরা আগে দেখে নিই। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ল বলছে মড জেড ওয়ান প্লাস জেড টু লেসার ইকুয়ালস টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু অ্যান্ড গ্রেটার ইকুয়ালস টু কি হয়? মড অফ মড জেড ওয়ান মাইনাস মড জেড টু টোটালটা মড। এটার থেকে বড়, এটার থেকে ছোট। তাহলে প্রথম যদি এই পার্টটা নিয়ে আমরা কাজ করি এবং জেড ওয়ান মানে আমরা যদি জেড প্লাস হাফ আর জেড টু মানে এখানে রিয়েল নাম্বার থ্রি বাই ফোর ধরি তাহলে আলটিমেটলি আমার এটা কি হবে? অর্থাৎ মড জেড প্লাস হাফ স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর, এটা লেসার ইকুয়ালস টু মড জেড প্লাস হাফ তার স্কোয়ার প্লাস জেড টু মানে একটা রিয়েল নাম্বার, তো এর আর কি মড হবে? থ্রি বাই ফোর হবে। এর ভ্যালুটা হচ্ছে ওয়ান দেওয়া আছে। তার মানে আলটিমেটলি আমি দেখছি মড জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার প্লাস থ্রি বাই ফোর গ্রেটার ইকুয়ালস টু ওয়ান। এখান থেকে আমি ইজিলি বলতে পারি জেড প্লাস হাফ তার হোল স্কোয়ার গ্রেটার ইকুয়ালস টু ওয়ান মাইনাস থ্রি বাই ফোর। ওয়ান মাইনাস থ্রি বাই ফোর মানে ওয়ান বাই ফোর। তাহলে এখান থেকে আমি ইজিলি কি বলতে পারবো? এখান থেকে আমি ইজিলি আর ফাইনালি বলতে পারবো মড জেড প্লাস হাফ আমি স্কোয়ার রুট করছি গ্রেটার ইকুয়ালস টু হাফ। তো এটা কোন অপশনে তোমরা দেখতে পাচ্ছ? অপশন সি এতে দেখতে পাচ্ছ। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর অপশন সি কারেক্ট হওয়ার সাথে সাথেই কিন্তু অপশন এটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাবে। ওকে ওকে, চলো এবার অপশন বি এন্ড অপশন ডি চেক করবো। অপশন বি টার পরে চেক করবো। তো অপশন বি টা কারেক্ট অ্যান্সার হবে অবভিয়াসলি। তো কি করে কারেক্ট হচ্ছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আচ্ছা আমার এখানে কি আছে? জেড স্কোয়ার মড অফ জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান। ওকে, এটাকে আমি যদি এইভাবে সাজিয়ে নিই, এটাকে এভাবে আমি সাজিয়ে নিচ্ছি যে মড জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান। তাহলে এটা কি হবে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দিয়ে আমি বলতে পারবো মডিউলাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস ওয়ান লেস অর ইকুয়ালস টু এটা। দ্যাট মিনস এখান থেকে আমি বলবো মড জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস ওয়ান লেস অর ইকুয়ালস টু এটা হচ্ছে ওয়ান। ওকে ওকে, তাহলে এখান থেকে আমি বলবো মড জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস ওয়ান লেসার ইকুয়ালস টু ওয়ান। এখান থেকে আমি বলবো মড জেড স্কোয়ার প্লাস জেড লেসার ইকুয়ালস টু টু। এখন মড জেড স্কোয়ার প্লাস জেড, ওকে, এটাকে আবার আমি যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে ভাঙি তাহলে এটা কি হয়ে যাবে? মড জেড স্কোয়ার মাইনাস মড জেড তাদের মড লেসার ইকুয়ালস টু মড জেড স্কোয়ার প্লাস জেড লেসার ইকুয়ালস টু টু। তাহলে এখান থেকে আমি বলতে পারবো যে মড জেড স্কোয়ার মাইনাস মড জেড, এটা অবভিয়াসলি কি হবে? যদি এদের মড ভ্যালুটা টু এর থেকে ছোট হয় তাহলে মড আমি যদি ওপেন করে দিই সেটাও লেস দেন টুই হবে। ওকে, এই জায়গার কনসেপ্টটা দেখো ক্লিয়ার হলো কিনা। এখন আমি মড জেড সমান যদি ধরি আর, লেট মড জেড সমান আর, তাহলে এটা কি আসবে? এটা আসবে আর স্কোয়ার মাইনাস আর। আচ্ছা, এটাকে মডটা মডই রেখে দিচ্ছি, আমি মড তুলছি না।
যদি আমার অসুবিধে হয় তো আমার কোনো দরকার নেই মড তোলার এখানে, তাহলে মড অফ মড জেড স্কোয়ার মাইনাস মড জেড ছিল, তো মডিউলাস অফ মড জেড স্কোয়ার মাইনাস মড জেড লেসার ইকুয়ালস টু 2 যেটা ছিল সেটাই রইলো, এটা লেসার ইকুয়ালস টু 2 রইলো, তাহলে মড অফ আর স্কোয়ার মাইনাস আর লেসার ইকুয়ালস টু 2 রইলো। ওকে, মড ফাংশন আমি তুলছি না, আমার কমপ্লিকেশনে যাওয়ার প্রয়োজন নেই। তাহলে মড আর স্কোয়ার মাইনাস আর যদি লেসার ইকুয়ালস টু 2 হয়, এবার আমি কিভাবে ভাঙবো? mod r square minus r lesser equals to 2, mod r square minus r কে আমি এইভাবে ভাঙবো, mod r square minus 2 into r into half plus একের চার minus একের চার, ওকে, lesser equals to 2। নাও এটা কি হবে, r minus half তার হোল স্কোয়ার minus 1/4 lesser equals to 2। ওকে, এটা পজিটিভ কোয়ান্টিটি, তো এই টোটালটা যদি লেসার ইকুয়ালস টু 2 হয়, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, মড ভ্যালুটা লেসার ইকুয়ালস টু 2 হলে r মাইনাস হাফের স্কোয়ার মাইনাস একের চার এটাও কিন্তু লেসার ইকুয়ালস টু 2 হবে। তাই যদি হয় তাহলে r মাইনাস হাফ স্কোয়ার ইকুয়ালস টু লেসার ইকুয়ালস টু 2 প্লাস 1/4 দ্যাট মিনস 9/4, और এখান থেকে r মাইনাস হাফ লেসার ইকুয়ালস টু আমি পাবো 3/2, और এখান থেকে আমি বলবো r লেসার ইকুয়ালস টু 3/2 প্লাস হাফ দ্যাট মিনস r লেসার ইকুয়ালস টু এটা হয়ে যাবে 2। এখন r মানেই হচ্ছে মড জেড আমরা ধরে নিয়েছিলাম, তাহলে মড জেড লেসার ইকুয়ালস টু 2। অপশন আমাদের বি, অপশন বি কিন্তু এখান থেকে কারেক্ট হয়ে গেল। অপশন ডি বলছে দ্য সেট এস হ্যাজ এক্স্যাক্টলি 4 এলিমেন্টস, এটা কিন্তু ইনকারেক্ট হবে। এটা ইনকারেক্ট কেন হবে, এটা ইনকারেক্ট কেন হবে সেটাই আমি দেখাচ্ছি। দেখো অপশনস, আচ্ছা সেট এসটা আমাদের কি ছিল, সেট এসটা ছিল সেই সমস্ত কমপ্লেক্স নাম্বার জেড নিয়ে যারা কিন্তু এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে এই রিলেশনটা থেকে আমি যে জেড গুলো পাবো সেই জেড গুলি অ্যাকচুয়ালি এস এর মধ্যে থাকবে। এখন বলছি এস হ্যাজ এক্স্যাক্টলি 4 এলিমেন্টস, তার মানে এখান থেকে আমি এক্স্যাক্টলি জেড এর 4টে ভ্যালু পাবো, তবেই আমার এস এর কিন্তু চারটে এলিমেন্ট এসে থাকতে পারবে। কিন্তু এই যে ইকুয়েশনটা দেওয়া আছে মড জেড স্কোয়ার প্লাস জেড প্লাস 1 ইকুয়ালস টু 1, এর একটা রুট হচ্ছে জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে থিটা বিলং করছে আর এ, অর্থাৎ সমস্ত রিয়েল নাম্বারের জন্য জেড ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে রুট। আর সমস্ত রিয়েল নাম্বার মানে বুঝতেই পারছো, তাহলে ই টু দি পাওয়ার আই থিটা হচ্ছে ইনফাইনাইটলি মেনি ই টু দি পাওয়ার আই থিটা পাবো ফর ভ্যালুজ অফ ডিফারেন্ট ভ্যালুজ অফ থিটা। তাহলে কখনোই এক্ষেত্রে এই সেটটা কিন্তু ফাইনাইট হতে পারে না, কারণ এই যে এক্সপ্রেশনটা আছে এর রুটস গুলোই ইনফাইনাইট নাম্বার অফ রুটস আমি এখান থেকে পাবো, আর এর যতগুলো রুটস পাবো সব কিন্তু এর সেটের মেম্বার হবে। তো এই রুটসই যদি ইনফাইনাইট নাম্বার অফ রুটস থাকে, তার মানে সেটটাও ইনফাইনাইট নাম্বার অফ এখানে মেম্বার এখানে কন্টেন্ট করবে, তো এস উইল বি ইনফাইনাইট সেট। কখনো এটা ফাইনাইট সেট তো হবেই না, আর চারটে এলিমেন্ট তো কখনো কন্টেন্ট করবেই না। ওকে, তো এই ছিল কোশ্চেন নাম্বার 9। এরপর কোশ্চেন নাম্বার 10-এ চলে যাবো আমরা। কোশ্চেন নাম্বার 10 হচ্ছে সলিউশনস অফ ট্রায়াঙ্গেলের একটা কোশ্চেন, যেটা সবথেকে ইরিটেটিং লাগে আমার, সলিউশনস অফ ট্রায়াঙ্গেল। তো যাই হোক, কোশ্চেন যখন সেখানে করতে হবে, এটার মধ্যে কোনো কনসেপ্ট নেই, জাস্ট ক্যালকুলেশন আছে, কোনো কনসেপ্ট নেই, জাস্ট ক্যালকুলেশন আছে। তো আমি এটাকে করব। কি কোশ্চেনটা বলছে, আচ্ছা এটাকে আমি যেহেতু ক্যালকুলেশন আছে তো আমি মডারেট বলতে পারি, টাফ বলা যায় না, ইজিও বলা যায় না, ক্যালকুলেশন করতে হবে এবং ফর্মুলাগুলোকে মেমোরাইজ করতে হবে। যারা সলিউশন অফ ট্রায়াঙ্গেলটা অনেকেই পড়ে না, এটাকে নেগলেক্ট করে দেয়। তো যদি কেউ পড়ে থাকো তার জন্য আমি অঙ্কটা প্রবলেমটা সলভ করে দিচ্ছি। এটা অ্যাকচুয়ালি আমারও একটা অপছন্দের চ্যাপ্টার অ্যাকচুয়ালি। তো চলো দেখা যাক কি বলছে। লেট এক্স ওয়াই জেড বি পজিটিভ রিয়েল নাম্বার, সাপোজ এক্স ওয়াই জেড আর দ্য লেন্থ অফ দ্য সাইড অফ এ ট্রায়াঙ্গেল অপোজিট টু ইটস অ্যাঙ্গেল এক্স ওয়াই ক্যাপিটাল এক্স ওয়াই জেড রেসপেক্টিভলি। তো আমি এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ড্র করি এরকম, যে ট্রায়াঙ্গেলের ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে এক্স, এটার নাম দিলাম এক্স, এই অ্যাঙ্গেলটা হলো ওয়াই, সেটার নাম দিলাম ওয়াই, এই অ্যাঙ্গেলটা হলো জেড, তাহলে এটার নাম দিলাম জেড। তাহলে এক্স অ্যাঙ্গেলের অপোজিটে এটা হবে এক্স, ওয়াই অ্যাঙ্গেলের অপোজিটে এটা হবে ওয়াই, ওকে, এটা হবে y and এটা হবে z। তো small x small y small z is the length of the side yz zx and xy। ওকে ওকে, এবার আমার কি দেওয়া আছে, এবার একটা এক্সপ্রেশন দেওয়া আছে tan x by 2 plus tan z by 2 equals to 2y by x plus y plus z, then which of the following statements is or true। কোন স্টেটমেন্ট গুলো আমার ট্রু হবে সেটা আমাকে এখান থেকে দেখতে হবে। তো যে এক্সপ্রেশনটা দেওয়া আছে সেটা থেকে আমি প্রসিড করব। এক্সপ্রেশন দেওয়া আছে আমার এখানে tan x by 2 plus tan z by 2 equals to 2y x plus y plus z। ওকে ওকে,
তাহলে সবার প্রথম tan ফর্মুলা ফেলবো। tan এর ফর্মুলা এখানে হবে ডেল্টা বাই এস ইন্টু এস মাইনাস এক্স, আর এটা হবে প্লাস ডেল্টা বাই এস ইন্টু এস মাইনাস ওয়াই ইকুয়ালস টু এদিকটা হবে ওপরে 2y, এটা হচ্ছে 2s, 2 ক্যান্সেল। এখান থেকে আমি লেফট হ্যান্ড সাইড থেকে ডেল্টা বাই এস যদি কমন নিই হবে এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই। ওকে, এটা হয়ে যাবে এস মাইনাস ওয়াই প্লাস এস মাইনাস এক্স। ওকে, ইকুয়ালস টু ওয়াই বাই এস, এস ক্যান্সেল করে দাও। তাহলে এটা হচ্ছে ডেল্টা, ওপরটা দেখো এস প্লাস এস টু এস মাইনাস, সরি এটা ওয়াই নয়, এটা জেড ছিল, এটা ওয়াই করে লিখে দিয়েছি আমি, এটা জেড অ্যাকচুয়ালি, এক্স মাইনাস জেড, ট্যান জেড বাই টু এর ফর্মুলা করছে, তো এটা এস মাইনাস জেড। তো এস মাইনাস জেড মানে এখানেও কিন্তু এস মাইনাস জেড, এখানেও এস মাইনাস জেড। ওকে, তো এস মাইনাস জেড প্লাস এস মাইনাস এক্স, তাহলে কি হবে এস এস টু এস মাইনাস জেড মাইনাস এক্স। দেখো টু এস মানে হচ্ছে আমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তাহলে টু এস থেকে যদি আমি এক্স আর জেড কে সাবট্রাক্ট করে দিই তাহলে কি হবে, শুধু ওয়াই পড়ে থাকবে। তার মানে উপরটা হচ্ছে ডেল্টা ইন্টু ওয়াই বাই এস, এস ক্যান্সেল অলরেডি হয়ে গেছে, তাহলে আমার এখানে পড়ে থাকছে এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস জেড ইকুয়ালস টু ওয়াই, ওয়াই বাই ক্যান্সেল। তাহলে আলটিমেটলি আমি কি পাচ্ছি, আলটিমেটলি আমি পাচ্ছি ডেল্টা বাই এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইকুয়ালস টু 1। ওকে, 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 আমি যদি বোথ সাইডকে এখানে স্কোয়ার করে দিই দেন ডেল্টা স্কোয়ার ইকুয়ালস টু চলে আসবে এস মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এস মাইনাস জেড স্কোয়ার। আবার এখানে আমি ওয়াই করছি। ওকে, এটা জেড হবে, হ্যাঁ, এস মাইনাস জেড। ওকে, এস মাইনাস জেড, তাহলে এস মাইনাস জেড স্কোয়ার। কারণ ডেল্টা স্কোয়ার মানে আমি কি পুট করতে পারি, ডেল্টা স্কোয়ার মানে হচ্ছে এস ইন্টু এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস ওয়াই ইন্টু এস মাইনাস জেড ইকুয়ালস টু এস মাইনাস এক্স তার হোল স্কোয়ার এস মাইনাস জেড তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো, একটা টার্ম ক্যান্সেল আউট হবে অ্যান্ড এস ইন্টু এস মাইনাস ওয়াই ইকুয়ালস টু এখান থেকে হবে এস মাইনাস এক্স ইন্টু এস মাইনাস জেড। এবার সিম্পলি এটাকে আমি মাল্টিপ্লাই করবো, দিয়ে সাজিয়ে নেবো। তাহলে এটা হবে এ স্কোয়ার মাইনাস এস ওয়াই, এখান থেকে হবে এ স্কোয়ার মাইনাস এক্স এস মাইনাস জেড এস প্লাস এক্স জেড, এ স্কোয়ার এস এস এ স্কোয়ার স্কোয়ার ক্যান্সেল হয়ে যাবে, এস স্কোয়ার অ্যান্ড এস স্কোয়ার অ্যান্ড এস যুক্ত পদগুলোকে আমি একদিকে নিয়ে আসবো। তাহলে এদিকটা কি হয়ে যাবে, আর এদিকটা হয়ে যাবে এস ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ওয়াই ইকুয়ালস টু এদিকটা হয়ে যাবে এক্স জেড। ওকে, ওকে, এখন এস মানে কি, এস এর ভ্যালুটা আমি যদি এখান থেকে পুট করি, এস মানে হচ্ছে আমার, আমরা জানি এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখবো এক্স প্লাস জেড প্লাস ওয়াই বাই টু, আর এখানে ছিল এক্স প্লাস জেড মাইনাস ও মাইনাস ওয়াই ইকুয়ালস টু এক্স জেড। তাহলে এখান থেকে আমি কি পাবো, এক্স প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু টু এক্স জেড। ওকে, আমি এখানে আবার ক্যালকুলেশনটা উপরে নিয়ে যাচ্ছি। তাহলে উপরে নিয়ে গেলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স জেড, এই টার্মটা কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে, টু এক্স জেড ইকুয়ালস টু টু এক্স জেড, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে অ্যান্ড এখান থেকে পাবো এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার। ওকে, এই জায়গাটা আসার পরেই আমরা কিন্তু একটা অপশন দেখে নিতে পারবো। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এক্স জেড বলা আছে, যেটা কিন্তু আমাদের জিরো এসছে, তাহলে এই অপশনটা কিন্তু ইনকারেক্ট হয়ে যাচ্ছে। এবং এখান থেকে দেখো এটা কি দিচ্ছে না, এক্স বাই জেড হচ্ছে লেন্থ অফ দ্য ট্রায়াঙ্গেল, এবং দুটো লেন্থের স্কোয়ারের সামটা অপর একটা লেন্থের স্কোয়ার হচ্ছে, মানে এটা পিথাগোরাস কিন্তু থিওরামকে রিপ্রেজেন্ট করছে। পিথাগোরাস থিওরামকে রিপ্রেজেন্ট করে এটাই বোঝাতে চাইছে যে যে ট্রায়াঙ্গেলটা আমরা এখানে ধরেছিলাম সেই ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ঠিক এরকম, যেখানে এক্স আর জেড হচ্ছে এখানে পারপেন্ডিকুলার অ্যান্ড বেস অ্যান্ড ওয়াই হচ্ছে হাইপোটেনাস। তো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়াই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেড। ওকে, তো এইরকম হবে এবং এইটা হচ্ছে 90 ডিগ্রি। তো এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বুঝতে পারছো ওয়াই আমার কি হবে, তার মানে ওয়াই অ্যাকচুয়ালি ক্যাপিটাল ওয়াই হবে পাই বাই টু অ্যান্ড ক্যাপিটাল এক্স প্লাস ক্যাপিটাল জেড এরা বোথ এদের সামটা হবে পাই বাই টু। তাহলে আমি দেখতে পাচ্ছি ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস জেড আসছে। ওকে, তো এখান থেকে আমি আর একটা অপশন পেয়ে যাবো, অপশন বি। দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়াই ইকুয়ালস টু এক্স প্লাস জেড। ওকে,
তাহলে y ইকুয়ালস টু যখন x প্লাস জেড হবে তাহলে 2y ইকুয়ালস টু x প্লাস জেড তাহলে হতে পারবে না, তাহলে অবভিয়াসলি এখানে কিন্তু তোমাদের এই অপশনটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। আর অপশন সি পড়ে থাকছে, অপশন সিটা আমরা চেক করবো এবার। অপশন সিটা আমাদের কি বলেছে অ্যাকচুয়ালি, tan x by 2 equals to x by y plus z। তো x by y plus z থেকে আমরা প্রসিড করব, x by y plus z equals to কি হবে, sin x by sin y plus sin z। এখন আমরা জানি x plus z equals to y এবং x plus z equals to pi by 2, and এখান থেকে আমরা বলতে পারি যে z equals to pi by 2 minus x। ওকে ওকে, and y equals to হচ্ছে pi by 2। এই ইনফরমেশন গুলো আমরা অলরেডি পেয়ে গেছি, তাহলে এখানে y এর জায়গায় পাই বাই 2, sin x টা যেমন ছিল তেমন রেখে দেবো। অ্যাকচুয়ালি আমার এখানে বার করতে কি দিয়েছে, tan x বাই 2, লেফট হ্যান্ড সাইডে tan x বাই 2 আনতে হবে। তাহলে যদি tan x বাই 2 আনতে হয় তাহলে অবভিয়াসলি আমাকে x টা x এ রাখতে হবে, sin পাই বাই 2 মানে 1 হয়ে যাবে, এটা হবে sin পাই বাই 2 মাইনাস x। ওকে, তার মানে এখান থেকে এটা হবে sin x বাই 1 প্লাস এটা হয়ে যাবে cos x। sin x কে আমি যদি ভাঙি 2 sin x by 2 into cos x by 2, এটা 1 plus cos x মানে 2 cos square x by 2, 2 cancel out, একটা cos cancel out equals to tan x by 2। তো অপশন সি is also correct। তো এখানে আমি দেখতে পাচ্ছি অপশন বি and অপশন সি is the correct option। ওকে ওকে, তো কোশ্চেন নাম্বার 10 অবধি আমরা সলভ করে নিয়েছি। এবার কোশ্চেন নাম্বার 11 একটা স্ট্রেট লাইনের প্রবলেম, জিওমেট্রির প্রবলেম, 3D প্রবলেম অবভিয়াসলি। এটাতে কিন্তু কনসেপ্ট, যদি এটা নর্মাল খুব ইজি প্রবলেম, এটাকে আমি ইজিতেই ক্যাটাগরাইজ করব, কারণ 3D এর কমন ফর্মুলা, নর্মাল ফর্মুলাগুলো যদি আমাদের মনে থাকে তাহলে এটা কিন্তু সলভ করা যায়। ওকে, একটু কনসেপ্ট কাজে লাগাতে হবে, বাদবাকি ফর্মুলার উপর ডিপেন্ডেন্ট প্রবলেম। ওকে, আমাদের কাছে প্রবলেমটা কি আছে, L1 L2 দুটো স্ট্রেট লাইন দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এটা L1 এটা L2, এবং আর একটা থার্ড স্ট্রেট লাইন দেওয়া আছে L। এবার কি বলছে যে এই L স্ট্রেট লাইনটা বা থার্ড স্ট্রেট লাইনটা কি হচ্ছে না, L1 L2 যে প্লেনে আছে সেই প্লেনে লাই করছে and passes through the point of intersection of L1 L2। অর্থাৎ এটা যদি L1 হয়, আচ্ছা এটা যদি L1 হয় আর এটা যদি L2 হয়, অর্থাৎ এটা L2 এটা L1, তাহলে কি বলছে L1 L2 পয়েন্ট অফ ইন্টারসেকশন এটা দিয়ে পাস করছে, এবং L লাইনটা থার্ড লাইনটা বাইসেক্টস দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল বিটুইন লাইনস L1 L2। L1 L2 এর মধ্যে যে অ্যাকিউট অ্যাঙ্গেল তৈরি হয়েছে সেই অ্যাকিউট অ্যাঙ্গেলটাকে বাইসেক্ট করছে অ্যাকচুয়ালি। তাহলে L স্ট্রেট লাইনটা হবে এরকম। ওকে, তাহলে আমাকে কি করতে হবে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ আর ট্রু। তাহলে সবার প্রথম আমার যেটা উদ্দেশ্য হবে সেটা হচ্ছে এখানে L যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে থার্ড স্ট্রেট লাইনটার ইকুয়েশনটাকে বার করা। ঠিক আছে, ইকুয়েশনটা বার করতে গেলে সবার প্রথমে দেখো আমাকে যেটা করতে হবে যে L স্ট্রেট লাইনটা একটা নির্দিষ্ট L স্ট্রেট লাইনের উপর একটা নির্দিষ্ট পয়েন্ট দেখতে হবে, যে পয়েন্টটা অবভিয়াসলি L1 L2 ইন্টারসেকশন পয়েন্টটা হবে, যেটা আমি L1 L2 ইন্টারসেকশন পয়েন্ট থেকে পেয়ে যাব। আর ডাইরেকশন রেশিওস গুলো আমাকে বার করতে হবে L স্ট্রেট লাইনের, তাহলেই কিন্তু L স্ট্রেট লাইনটা আমি কমপ্লিটলি পেয়ে যাব। এখন L1 L2 পয়েন্ট অফ ইন্টারসেকশনটা কি হবে, খুব ইজিলি বেরোবে, এখানে অন্য কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। দেখো L1 স্ট্রেট লাইনটা খেয়াল করো, L1 স্ট্রেট লাইনটা কোন পয়েন্ট দিয়ে পাস করেছে, 1 0 1 দিয়ে পাস করেছে। L2 টাও দেখো 1 0 1 দিয়ে পাস করেছে, তার মানে এখানে বলেই দেওয়া আছে যে L1 L2 পয়েন্ট অফ ইন্টারসেকশন ইজ 1 0 1। তাহলে L টাও 1 0 1 দিয়ে পাস আউট করেছে, কিন্তু L এর ডাইরেকশন রেশিওস গুলো কি হবে এটাই বার করতে হবে। দেখো এখানে L1 এর ডাইরেকশন রেশিও বা ডাইরেকশন ভেক্টরকে আমি যদি D1 ভেক্টর বলি, তাহলে D1 ভেক্টর হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কত, I minus j plus 3k, I minus j plus 3k, and L2 যদি আমি ডাইরেকশন ভেক্টর গুলো D2 বলি, তাহলে D2 ভেক্টর অ্যাকচুয়ালি কি হবে, minus 3i minus j plus k। ওকে, তাহলে D1 ভেক্টর D2 ভেক্টর আমি পেয়ে গেছি। এক্ষেত্রে কি হবে আমাদের, L এর ডাইরেকশন ভেক্টর আমি যদি ধরি D, তাহলে D1 D2 এর ম্যাগনিটিউড যদি সেম হয়, অর্থাৎ D1 ভেক্টরের ম্যাগনিটিউড আর D2 ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয়, তাহলে সবসময় এদের
বাইসেক্টরের যে ডাইরেকশন ভেক্টর বা ডাইরেকশন রেশিওর যে ভেক্টর, সেই ভেক্টরটা হয়ে যাবে d1 ভেক্টর প্লাস d2 ভেক্টরকে রিপ্রেজেন্ট করবে। কন্ডিশন একটাই, d1 এবং d2 এর ম্যাগনিটিউডটা সেম হতে হবে। এখানে দেখো d1 d2 দুটোরই ম্যাগনিটিউড √11 সেম, তাহলে d ভেক্টরটা আমি পেয়ে যাব। অ্যাকচুয়ালি এটা কোত্থেকে আসছে, এটা বাইসেক্টর অফ দ্য অ্যাঙ্গেলের ইকুয়েশন যেখানে আছে সেখান থেকে আমরা ড্র করতে পারি। এটা শর্টকাটে আমি তোমাদেরকে বললাম, যখন আমি 3D পড়াবো তখন এই শর্টকাটগুলো শিখিয়ে দেবো। তো আপাতত যারা পড়েছো এরকম শর্টকাট অন্য অনেক বইতেই দেওয়া আছে, তো পড়ে থাকো খুব ভালো, নাহলে বুঝে নাও যেটা অ্যাঙ্গেল অফ বাইসেক্টর। তোমরা যখন ইকুয়েশনটা বার করবে সেই ইকুয়েশনে তোমাদের কিন্তু এই বাইসেক্টরটা অ্যাকচুয়ালি d1 প্লাস d2 প্যারালাল হবে। d1 প্লাস d2 প্যারালাল হবে মানে d1 প্লাস d2 ডাইরেকশন রেশিওটাই হবে বাইসেক্টরের ডাইরেকশন রেশিও। তাহলে d1 প্লাস d2 টা এখানে কি হবে, d1 প্লাস d2 হচ্ছে 3i, i মানে -2i, এটা হবে -2j, এটা হবে +3k প্লাস 4k। তার মানে অ্যাকচুয়ালি ডাইরেকশন ভেক্টরটা হচ্ছে -2 -2 4, বা এটাকে আমি বলতে পারি -1 -1 2, বা এটাকে আমি বলতে পারি 1 1 -2। কোনটা নেবো, 1 1 -2 না -1 -2? তো এখানে এল যে স্ট্রেট লাইনটা দেওয়া আছে তার কিন্তু লাস্ট ডাইরেকশন রেশিওটা -2 দেওয়া আছে, অর্থাৎ আমাকে নিতে হবে 1 1 -2। তার মানে এখানে এল ইকুয়ালস টু হয়ে যাবে 1, এম ইকুয়ালস টু হয়ে যাবে 1, তাহলে এল প্লাস এম ইকুয়ালস টু হয়ে যাবে 2। অ্যান্ড এখানে দেখো একটা অপশন আমরা পেয়ে গেছি, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, একটা অপশন করে ফেললেই মানে তুমি পার্সিয়াল মার্কস 1 পেয়ে গেলে, অসুবিধা নেই। নেক্সট এবার আমি প্রসিড করব। ওকে, তারপর এবার আমি কি করব দেখো, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এল যে স্ট্রেট লাইনটা, এল স্ট্রেট লাইনটা কিন্তু 101 এই পয়েন্ট দিয়ে গেছে। এবার 101টা কি, 101 হচ্ছে L1 L2 পয়েন্ট অফ ইন্টারসেকশন। তাহলে এলটা আমি, এল স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি এখানে পাচ্ছি কি, এল স্ট্রেট লাইনটা আমি এখানে অ্যাকচুয়ালি পেয়ে গেছি x minus alpha by 1 equals to y minus 0 by 1 equals to z minus gamma by -2, তাই তো? এল এম এর ভ্যালু পুট করে দিয়েছি। এখন যদি এই স্ট্রেট লাইনটা আমার কোথা দিয়ে যায়, এটা যদি 101 দিয়ে পাস করে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারবো, এখান থেকে আমি যদি এক্স ওয়াই জেড কে স্যাটিসফাই করিয়ে দিই 101 দিয়ে, তাহলে হবে 1 মাইনাস আলফা বাই 1 ইকুয়ালস টু, এটা হয়ে যাবে 1 ইকুয়ালস টু, সরি এটা হয়ে যাবে এল স্ট্রেট লাইনটা অ্যাকচুয়ালি আমার তাহলে কি আছে, এল স্ট্রেট লাইন আছে y মাইনাস 1 বাই 1। ওকে, y মাইনাস 1 বাই 1, তাহলে এখানে যখন y এর জায়গায় আমি 0 বসাবো, 0 মাইনাস 1 বাই 1, অ্যান্ড এটা হয়ে যাবে 1 মাইনাস গামা বাই -2। প্রথম দুটো রেশিও থেকে আমি পাবো 1 মাইনাস আলফা ইকুয়াল টু -1, দ্যাট মিনস আলফা ইকুয়ালস টু হয়ে যাবে 2। আর সেকেন্ড রেশিও দুটো থেকে আমি পাবো -1 equals to 1 minus gamma by -2, that means 1 minus gamma equals to 2, that means gamma equals to -1। ওকে, তাহলে আলফা গামা দুটোর ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে এখান থেকে আমি অপশন সি সম্পর্কে অপশন সি অথবা অপশন এ এই দুটোর মধ্যে কনক্লুড করতে পারবো। আলফা মাইনাস গামার ভ্যালু কি হবে, আলফা মাইনাস গামার ভ্যালু আমি 2 প্লাস 1 দ্যাট ইজ 3 পাচ্ছি। দ্যাট মিনস এখান থেকে আমি দেখতে পাচ্ছি অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর অপশন এ কারেক্ট অ্যান্সার হওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অপশন সিটা কিন্তু রং হয়ে যাচ্ছে, এবং এল প্লাস এম ইকুয়ালস টু 2 পেয়েছি বি, তাহলে অপশন ডিটা কারেক্ট ইনকারেক্ট হয়ে যাচ্ছে। তাহলে অবভিয়াসলি আমাদের অপশন এ অ্যান্ড অপশন বি, ওকে, অপশন এ অ্যান্ড অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, সেকশন 2 এর লাস্ট প্রবলেম করব, এবং এই ক্লাসটার লাস্ট প্রবলেম অবভিয়াসলি, এরপর নেক্সট ক্লাসে আবার সেকশন 3 পড়াবো। তো সেকশন 2 এর লাস্ট প্রবলেম কোশ্চেন নাম্বার 12 কি বলছে, which of the following inequalities is a true? ইন্টিগ্রেশন থেকে ইনইকুয়ালিটি কনভার্ট করতে হবে। নিয়ম একটাই, cos x কে আমরা cos x sin x এর ইনইকুয়ালিটি কিভাবে আনতে পারি, cos x কে যদি এক্সপ্যান্ড করি, এর এক্সপ্যানশন কি হয় আমরা কি জানি, 1 মাইনাস এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস ডট ডট করে চলতে থাকে। আর সাইন এক্স এর এক্সপ্যানশন কি হয়, এক্স মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস এক্স টু দি পাওয়ার 5 বাই ফ্যাক্টোরিয়াল 5 মাইনাস ডট ডট করে চলতে থাকে। এখান থেকে ইনইকুয়ালিটি তখনই আসবে যখন আমরা cos x টাকে শুধু আমি এই দুটো পার্ট নেবো, তখন cos x গ্রেটার ইকুয়ালস টু 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 হয়ে যাবে। কেন হয়ে যাবে, কারণ cos x মানে এইটার সঙ্গে আরো প্লাস সাম কোয়ান্টিটি আছে, যেটা কিন্তু আমি বাদ দিয়ে দিচ্ছি, তাই অবভিয়াসলি cos x এর ভ্যালুটা কিন্তু এর থেকে বড় হবে। সিমিলারলি sin x কিন্তু হয়ে যাবে গ্রেটার ইকুয়ালস টু x মাইনাস এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 মানে 6। কেন, এক্ষেত্রেও কিন্তু প্লাস সামথিং ছিল যেটাকে আমি বাদ দিয়েছি, তাই sin x টা কিন্তু এর থেকে বড় হবে।
তো এই দুটো কনসেপ্টকে কাজে লাগিয়ে এবার আমাকে অপশন এ বি সি চেক করতে হবে। অপশন এ যদি আমি চেক করি 0, তাহলে অপশন এটা কি হবে? অপশন এটা হচ্ছে 0 to 1 x cos x dx equals greater or equals to 0 to 1 x cos x greater or equals to হচ্ছে 1 minus x square by 2 dx. That means ইন্টিগ্রেশনটা হবে 0 to 1 x minus x cube by 2 dx. That is এটা হবে x square by 2 0 to 1 minus এটা হবে x to the power 4 by 8 0 to 1. That is এটা হচ্ছে 1 by 2 minus 1 by 8. That means 1 by 8 4 minus 1 that is 3 by 8. তাহলে আলটিমেটলি আমি এখান থেকে পাচ্ছি 0 to 1 x cos x dx greater equals to 3 by 8. তো অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক একইভাবে তোমরা অপশন বি চেক করবে, অপশন সি চেক করবে, অপশন ডি চেক করবে। এখানে আর নতুনত্ব কিছু নেই। অপশন এ, অপশন সি, অপশন বি, অপশন সি, অপশন ডি। দেখো এক্স স্কোয়ার cos x dx যেটা আছে এটা কিন্তু সবার প্রথম আমি বলে দিই ইনকারেক্ট আছে। এখানে বি ডি এর মধ্যে আরো কিন্তু ইনকারেক্ট থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। এগুলো কিন্তু তোমাদের হোমওয়ার্ক রইলো। বি আর ডি একই চেক করবে। সাইন এক্স গ্রেটার ইকুয়ালস টু তোমরা এক্স মাইনাস এক্স কিউব বাই 3 নেবে, এক্স কিউব বাই 6 নেবে। এখানে এক্স স্কোয়ার সাইন এক্স এর ক্ষেত্রেও সেম নেবে। নেওয়ার পর তোমরা চেক করবে এটা গ্রেটার ইকুয়ালস টু 3/10 হচ্ছে কিনা, এটা গ্রেটার ইকুয়ালস টু 2/9 হচ্ছে কিনা। তো বি আর ডি এর মধ্যে কোন দুটোই কারেক্ট নাকি যে কোনো একটা কারেক্ট চেক করবে। এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা আমি করছি না। তো কোশ্চেন নাম্বার 12 এখানে কমপ্লিট হচ্ছে, সাথে সাথে কিন্তু সেকশন তোমাদের 2 কমপ্লিট হলো। আর এই কোশ্চেন নাম্বার 12টা আমি কিন্তু তোমাদেরকে টাফ ক্যাটাগরিতে ফেলবো, কারণ এখান থেকে ইনইকুয়ালিটিটা আনাটা ওই সময় ওই পরিস্থিতিতে সবার মাথায় আসাটা না আসাটাই বেশি সম্ভাবনা। যদিও ক্যালকুলেশন বেশি নেই, আমি প্রথমেই বললাম অ্যাডভান্স 2020 কোশ্চেনের ক্যালকুলেশন বেশি নেই, কনসেপ্ট বেশি আছে। তো কনসেপ্ট যদি কারো জানা থাকে, এই ধরনের প্রবলেম কেউ প্র্যাকটিস করে থাকে, তার কাছে এটা ইজি হবে। আদারওয়াইজ এটা কিন্তু টাফ ক্যাটাগরিতেই ফেলা যায়। তো চলো সেকশন 2 শেষ হলো, সাথে এই ক্লাসটা শেষ হলো। নেক্সট ক্লাসে সেকশন 3 করবো, পেপার 1 সেকশন 3। তো আজকের ক্লাস যদি ভালো লাগে অবভিয়াসলি লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ আমাদের ক্লাসে WBJEE, JEE মেন, অ্যাডভান্সের বিভিন্ন রকম ক্লাস কিন্তু চলে আসে, বিভিন্ন সময় আসে। তো চলো এখানে ক্লাস শেষ করলাম, দেখা হবে নেক্সট ক্লাসে।